গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জেমস হ্যাডলি চেজের লেখা একটি রহস্য উপন্যাস শক ট্রিটমেন্টের বাংলা রূপান্তর। আজ শোনাব উপন্যাসটির ৪র্থ খণ্ড। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানানুপুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর কেবিনে ফিরলাম। হাতে এক গ্লাস হুইস্কি নিয়ে বারান্দায় বসে আজকে সকাল 8:30টায় কেবিন থেকে বের হওয়ার পর থেকে কি করেছি চিন্তা করতে লাগলাম সেগুলো। একজন জলজ্যান্ত মানুষকে খুন করেছি, যদিও আমার ধারণা নিখুঁত পরিকল্পনা করে এগুচ্ছি। এসবে আমার কোনো সম্পৃক্ততা কেউ বের করতে পারবে না। চিন্তা করছি সামনে আসা দিনগুলো নিয়ে। এক চুল ভুল পদক্ষেপ ফেললেই পুরো ছক উল্টে যাবে। এসব 7-5 ভাবতে ভাবতে একটা গাড়ি এগিয়ে আসার শব্দ কানে এলো। ছেদ পড়ল ভাবনায়। ধক করে উঠল বুকটা। এগিয়ে গেলাম। শেরিফ এসেছেন। একটা ড্রিঙ্ক চলবে নাকি বললাম আমি। হ্যাঁ, আজকের দিন খুব খাটুনি গিয়েছে। বাগান পেরিয়ে কেবিনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন শেরিফ। জিজ্ঞাসাবাদের ব্যাপারটা ঠিক করে ফেলেছি। পরশু থেকে জো তার ছুটি কাটানো শুরু করবেন, তাই আমাদেরকে তাড়াতাড়ি কাজ সারতে হবে। তুমি তথ্য সরবরাহ করবে। তা করা যাবে, তবে তো জলের মতো পরিষ্কার, তাই না? প্রশ্নটা করে তাকে বসার চেয়ার দেখিয়ে দিলাম। আমার তো তাই মনে হয়। বসলেন তিনি। দেখে বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত, সেই সাথে চিন্তিতও বটে। 2 গ্লাস হুইস্কি ঢেলে তাকে একটা গ্লাস দিলাম। তুমি গ্লেন ক্যাম্পে গিয়ে মিসেস ডিলিনিকে পেয়েছিলে? জানতে চাইলেন শেরিফ। তার ফেরার পথে আমাদের দেখা হয়, বললাম আমি। নিজের গোফে চিন্তিত ভঙ্গিতে আঙুল বুলাতে লাগলেন শেরিফ। আমার ভেতরটা খচখচ করতে শুরু করল। পুরো ব্যাপারের একটা ঝকঝকে ছবি চাই আমি, বললেন তিনি। ডক্টর স্বীকার করেছেন এটা দুর্ঘটনা। তুমি কি বলো? আমার রক্তের ভিতর দিয়ে যেন শিরশিরে ঠান্ডা স্রোত বয়ে গেল। তাছাড়া আর কি? শেরিফের চোখের দিকে তাকানোর দুঃসাহস নেই আমার, তাই ড্রয়ারে সিগারেটের প্যাকেট খুঁজতে খুঁজতে জবাব দিলাম। চট করে সিদ্ধান্তে যাওয়াটা ভালো নয়। তত্ত্ব বলে কোনো ব্যক্তি মারা গেলে 4টি বিষয় মাথায় রাখতে হবে। 1, হয়তো সে প্রাকৃতিকভাবে মারা গিয়েছে। 2, না হয় দুর্ঘটনা। 3, কিংবা আত্মহত্যা। 4, নয়তো খুন। এটা তো অবশ্যই দুর্ঘটনা, বললাম আমি। তা ঠিক আছে, দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু এটা তো আত্মহত্যা হতে পারে। আচ্ছা, একজন লোক টিভি সেটের ভেতর স্ক্রুড্রাইভার গুজে আত্মহত্যা করবে, ভাবা যায়। মানলাম সেটা স্বাভাবিক, কিন্তু কারো মন যখন আপসেট থাকে সে যে তখন কী রেখে কী করে বলা মুশকিল। আস্তে করে বললেন জেফারসন। আমার বয়স হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছি। কর্মজীবনের শেষ সময়ে এসে এখন কোনো ভুল করতে চাই না। 50 বছর ধরে মানসম্মান নিয়ে চাকরি করে আসছি। সামনের বছর অবসর নিয়ে নেব। বুড়ো হয়ে গিয়েছি বলে লস অ্যাঞ্জেলস পুলিশ আমাকে অবসরে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। ওরা মনে করেন দায়িত্ব ঠিকভাবে পালন করার মতো সামর্থ্য এখন আর নেই আমার। এরকম অবস্থায় একটা ভুল করলেই ওরা একদম পেয়ে বসবে। তাদের আমি এই সুযোগ দিতে চাই না। আপনি এত চিন্তা করছেন কেন? আমার মাথায় ধরছে না। আমিও এটাকে খুন ভেবেছিলাম, কিন্তু... থেমে গেলেন তিনি। কি? আমি তাড়া লাগালাম। মিসেস ডিলিনি তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। কথাটি শুনে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলেও কিভাবে নিজের চেহারা ভাবলেশীন করে রাখলাম জানি না, কিন্তু রাখলাম। মিসেস ডিলিনি তাকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন? আপনি জানেন কিভাবে? অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষার সময়টুকু আমি কেবিনটা ঘুরে দেখেছি। সকালে বের হওয়ার সময় মিসেস ডিলিনি তার সব কাপড় চোপড় নিয়ে বের হয়েছিলেন। আমি ধারণা করছি মিসেস ডিলিনির ইচ্ছে ছিল তিনি আর ফিরবেন না। দেখুন শেরিফ, ডিলিনি সাহেব নিজে আত্মহত্যা করুক কিংবা দুর্ঘটনায় মারা যাক, তাতে কি তেমন কিছু আসে যায়? অযথা ব্যাপারটাকে জটিল করার কি দরকার? যদি তিনি আত্মহত্যা করে থাকেন, আমি জানি তা তিনি করেননি, কিন্তু পুরো ব্যাপারটা মিসেস ডিলিনির জন্য কতখানি খারাপ হবে ভাবতে পারছেন?
সাধারণ পাবলিক বিষয়টিকে কিভাবে নেবে? কেন বেচারিকে কষ্ট দেবেন? জেফারসন পাইপ টানতে শুরু করলেন, চেহারায় অস্বস্তি। সেটাও বুঝি, কিন্তু আমার দায়িত্ব হলো রেকর্ড ঝকঝকে রাখা। আচ্ছা, মিসেস ডিলিনির মুখে দেখলাম কালশিটে পড়ে আছে। ওটা হলো কিভাবে? দেখে তো মনে হয় কেউ কষে চড় দিয়েছে, আর সেটা তার স্বামী হওয়ার সম্ভাবনায় বেশি। ওই কালশিটে বলে দিচ্ছে বনিবনা হচ্ছিল না তাদের। এজন্য কেসের গোড়া থেকে চেক করা দরকার। এ কাজ আমার বস দ্রুততার সাথে করতে পারবেন। জাহান্নামে যাক আপনার বস, এখানকার ইনচার্জ আপনি। আমার মনে হয় আপনি একটু বেশি বেশি করে ফেলছেন। ভাবতে পারেন টিভি সেট দিয়ে আত্মহত্যা? ডক্টর ঠিকই বলেছেন, আমিও তার সাথে একমত। দুর্ঘটনা এটা। শেরিফ বললেন, তুমি হয়তো ঠিক বলছো। ডক্টর কি পোস্টমর্টেম করবেন? না, বেচারা কিভাবে মারা গিয়েছে সেটা তো আমরা দেখেছি। অযথার কাটাছেঁড়া করা দরকার নেই। যেটা জানা দরকার সেটা হলো সে কেন মারা গেল। কিছুক্ষণ ভেবে নিয়ে নট করলেন শেরিফ। না, মনে হচ্ছে তুমিই ঠিক। আমি মেয়েটাকে পছন্দ করি। তোমার কথাই ঠিক। অযথা বেচারিকে ভেজালে জড়ানোর কি দরকার? যদি তিনি ডিলিনিকে ছেড়ে যাওয়ার কথা ভেবেও থাকেন, সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে তার মন পরিবর্তন হয়েছিল। তিনি তো ফিরে আসছিলেন, তাই না? ক্রসরোডের ওখানে তার সাথে আমার দেখা হয়েছিল। নিশ্চয় ফিরে আসছিলেন। বেশ, তাহলে খানিকটা স্বস্তি বোধ করছেন তিনি। চেহারা তাই বলছে। তবে ডিলিনি লোকটার সাথে এক ছাদের নিচে থাকা কম কথা নয়। মেয়েটার ধৈর্য আছে বলতে হবে। অধিকাংশ মেয়েরই বেশ ধৈর্য থাকে। ড্রিঙ্ক শেষ করে তিনি মেঝের দিকে একদৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে দাঁড়ালেন। এখন চলি তাহলে। জিজ্ঞাসাবাদে থাকছো তো তুমি? হাজির হয়ে যাব। সন্ধ্যার ম্লান আলোয় হেঁটে আমরা শেরিফের পুরনো ফোর্ডের কাছে গেলাম। মেয়েটার এখন কি হবে জানো কিছু? জানতে চাইলেন তিনি। না সূচক মাথা নাড়লাম। ডিলিনি সাহেব কি টাকা পয়সা কিছু রেখে গেছেন? বলতে পারছি না শেরিফ। মনে মনে ভাবলাম, গিল্ডা তো বলেছিল $1.5 লাখ মতো আছে, কিন্তু আমি সেটা শেরিফকে বলতে যাব কেন? বেশ, আসি তাহলে। শেরিফ চলে গেলেন। আমি আমার কেবিনে ফিরে এলাম। গিল্ডাকে ফোন করার জন্য মনটা উসখুস করছিল, কিন্তু আমি জানি এটা বিপজ্জনক হতে পারে। ভাবছি ও এখন কি করছে, কি ভাবছে। এর আগে ও একা একা রাত পার করেছে, আমিও করেছি, কিন্তু আজকের রাতের কথা ভাবতেই মনটা বিষিয়ে উঠল আমার। যখন ভয় আপনাকে ঠুকরে খায়, তখন আপনার সামনে হাজির হয় অন্ধকার নিশুতি রাত। একাকিত্বের সুযোগ নিয়ে ভয় আপনাকে নাস্তানুবুদ করে। আজ সেই রাত এসেছে আমার। ডিলিনিকে সজ্ঞানে খুন করেছে আমি, তাই ভয় আমাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হবে গ্লেন ক্যাম্পের রিক্রিয়েশন হলে। ডজনখানেক লোক উপস্থিত হয়েছে এখানে। এদের হাতে কোনো কাজ নেই, তাই এখানে সময় কাটাতে এসেছে। গ্লেন ক্যাম্পে ডিলিনিকে কেউ চিনত না, তাই তার মারা যাওয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, আগ্রহও নেই। 11:05 আগে আমি হলে প্রবেশ করলাম। তার ঠিক 1 মিনিট পরেই গিল্ডা ঢুকল। দারুণ পোশাক পরে এসেছে সে। দেখতে একদম ঝকঝকে অল্পবয়স্ক তরুণীর মতো লাগছে ওকে। এগিয়ে এসে আমার সাথে একজন ভদ্রলোকের পরিচয় করিয়ে দিল। ও মিস্টার জর্জ ম্যাকলিন, ডিলেনির অ্যাটর্নি। লস অ্যাঞ্জেলস থেকে ছুটে এসেছেন তিনি। লোকটির বয়স হয়তো 38 হবে। বেটেখাটো সাইজের শরীর, চঞ্চল, কালো চোখে ধূর্ততার ছাপ। আমার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বললেন তিনি, বিচারকের সাথে কথা হয়েছে আমার। মিসেস ডিলিনিকে তিনি ডাকবেন না। সুখবর। আমি তো ভয় পাচ্ছিলাম গিল্ডাকে জিজ্ঞাসাবাদ করা হলে সবকিছু ভণ্ডুল হয়ে যেতে পারে। যাই হোক, এক দুশ্চিন্তা গেল। ঠিক 11টায় হলে প্রবেশ করলেন শেরিফ জেফারসন এবং ডক্টর ম্যালার্ড। ওনারা এসে গিল্ডার সাথে হ্যান্ডশেক করলেন। আমাকে আর ম্যাকলিনকে নট করে বসে পড়লেন যে যার সিটে। জো স্ট্রিগনার, বিচারপতি, এই ঘটনার বিচারকের দায়িত্ব উনি পালন করবেন।
হলে ঢুকে তিনি রুমের মাঝে থাকা টেবিলে পেছন থেকে চেয়ারে আসন নিলেন। দেখতে মোটাসোটা নাদুস নুদুস, বয়স 70, চেহারা বুদ্ধিদীপ্ত, নয় বেশ গাম্ভীর্যপূর্ণ। কার্যক্রম শুরু করলেন তিনি। এ পর্যন্ত হাতে আসা সকল এভিডেন্স পেশ করলেন শেরিফ জেফারসন। সেখানে উল্লেখ করলেন মিস্টার ডিলেনির দেহ কোন অবস্থায় টিভি সেটের ওখানে পড়েছিল। আরও জানালেন ডিলেনি কারেন্টের শকে মারা গিয়েছে, এ ব্যাপারে তিনি কোনো সন্দেহ পোষণ করেন না। ডক্টর ম্যালার্ডও বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর ম্যালার্ডকে ডাকলেন স্ট্রিগনার। সাক্ষীর জন্য রাখা চেয়ারে বসে বেশ মজা পাচ্ছেন ডক্টর। ওখানে বসে তিনি জানালেন ডিলেনি কারেন্টের শকের কারণে মারা গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পুরো বিষয়টি একটি নিছক দুর্ঘটনা। তিনি কয়েকটি পয়েন্ট পেশ করলেন। ডিলেনি স্টিলের চেয়ারে বসেছিল, হাতে ছিল স্টিলের স্ক্রুড্রাইভার। এরকম অবস্থায় বিদ্যুৎ পরিবাহী কোনো তারের সংস্পর্শে যে কোনো পালোয়ানো কাবু হতে বাধ্য। কলম খুলে বিজ্ঞের মতো কিছু নোট নিলেন জো। ডক্টরকে ধন্যবাদ দিয়ে আমাকে ডাকলেন। প্রশ্ন ছুড়লেন, মিস্টার রিগান, আমাদেরকে বলুন তো দুর্ঘটনাটি কিভাবে সংঘটিত হয়ে থাকতে পারে? আমি মনে মনে বললাম, যাক বাবা, উনি তো এখনই ঘটনাকে দুর্ঘটনা বলতে শুরু করেছেন। এখন শুধু আমাকে একটু সাবধানে কথা বলতে হবে। স্ট্রিনগারের ডেস্কে এগিয়ে গিয়ে টিভি সেটটির একটি ডায়াগ্রাম এঁকে দেখালাম। ভালো করে বুঝিয়ে দিলাম কিভাবে সাউন্ডের তারে সমস্যা হয়েছিল এবং নগ্ন স্টিলের স্ক্রুড্রাইভার দিয়ে সমস্যার সমাধান করতে গেলে সম্ভাব্য কোন কোন উপায়ে কারেন্টের শক খেতে পারে ডিলেনি। এও জানিয়ে দিলাম ডিলেনি ডেমসি ফাইট ফিল্ম দেখতে কতটা উদ্গ্রীব ছিল। সবশেষে বললাম, এরকম হয়ে থাকতে পারে মাননীয় লর্ড। লোকজন না জেনে না বুঝে এসব টিভিতে হাত লাগায় আর দুর্ঘটনা বাঁধিয়ে বসে। আর তার উপর মিস্টার ডিলেনি তো স্টিলের চেয়ারে বসেছিলেন, হাতে ছিল ইনসুলেট ভেন স্টিলের স্ক্রুড্রাইভার। রক্ষা পাবার কোনো পথই খোলা ছিল না। একটু আগে টিভি ডায়াগ্রামের যে ব্লুপ্রিন্ট এঁকেছিলাম ওটা সুন্দর করে টেবিলে পিন দিয়ে গেঁথে দিলাম। এতে স্ট্রিনগারের বুঝতে সুবিধা হবে। পুরো বিষয়টা এভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ জানালেন বিচারপতি। সিটে ফিরে গেলাম আমি। জো স্ট্রিনগার এরপর ম্যাকলিনকে ডাকলেন। যদি তার কিছু বলার থাকে তো বলতে পারে। ম্যাকলিন জানালো তার কিছু বলার নেই। ব্যাস, শেষ। স্ট্রিনগার ঘোষণা করলেন, যাবতীয় তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মিস্টার ডিলেনি দুর্ঘটনাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এরপর তিনি মানুষের খামখেয়ালিভাবে টিভি রেডিও চালানো নিয়ে বক্তৃতা দিয়ে টেবিল ছাড়লেন। সবশেষে বিচারপতি শোক প্রকাশ করে বিদায় হলেন। শেরিফ জেফারসন, ডক্টর ম্যালার্ড, ম্যাকলিন, আমি আর গিল্ডা একসাথে হল থেকে বের হয়ে বাহিরের সোনাঝরা রোদে এসে দাঁড়ালাম। যদি আপনার কোনো প্রয়োজন আমাকে দরকার হয় বলে মনে করেন, কোনো প্রকার ইতস্তত না করে জানাবেন। আমি খুশি মনে হাজির হয়ে যাব, বললেন শেরিফ। গিল্ডা তাকে ধন্যবাদ দিয়ে জানালো ম্যাকলিন সব কিছু দেখাশোনা করবে। ম্যাকলিন গিল্ডাকে বলল, বিকেল নাগাদ ব্লুজে কেবিনে আসবে সে। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাটা তখন সেরে নেবে। গিল্ডা আর আমার সাথে হাত মিলিয়ে সে, ডক্টর আর শেরিফ একসাথে রওনা হলেন। আমি আর গিল্ডা এখন একা। মনে এক অপূর্ব প্রশান্তি বোধ করছি আমি। ভয় ডর সব কেটে গিয়েছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম সব কিছু সেভাবে হয়ে শেষ হয়ে গেল। আমি যেভাবে ভেবেছিলাম এটা তার চেয়েও সহজ হয়ে গেল। তো ম্যাডামের জন্য আমি কি কিছু করতে পারি? ওই টিভি সেট টেরি, সে তো ওটার টাকা দেয়নি, তাই না? আমি চাই ওটা তুমি সরিয়ে ফেলো। ঠিক আছে, পরশু গিয়ে ওটা সরিয়ে ফেলবো। আর কিছু? মাথা নাড়ল গিল্ডা। মিস্টার ম্যাকলিন সব কিছু দেখভাল করবে। কথাগুলো বলার সময় আমরা কেউ কারো দিকে চোখ তুলে তাকালাম না। আমার মাথায় ছিল আমরা এখন মেইন রোডে আছি। লোকজন আমাদের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলতে পারে। এখন কি করবে গিল্ডা? জানি না, প্ল্যান তো তুমি করবে, তুমিই বলো। মাসখানেক আমরা একে অন্যের চেয়ে দূরত্ব রেখে চলব। আমার মনে হয় তুমি বরং লস অ্যাঞ্জেলসের কোনো হোটেলে গিয়ে থাকো। মাস শেষ হতে হতে আমি এখানকার ব্যবসা গুটিয়ে তোমার কাছে চলে যাব। তারপর আমরা দুজন চলে যাব অন্য কোথাও, সেটা নিউ ইয়র্ক কিংবা অন্য কোনো জায়গা হতে পারে। ওখানে গিয়ে সব কিছু নতুন করে শুরু করব আমরা।
একটা নতুন দোকান খুলব। আর হ্যাঁ, লস অ্যাঞ্জেলসে থাকা অবস্থায় আমার কাছে চিঠি লেখো, ফোন করো না। ঠিক আছে, পরশু দেখা হচ্ছে। হ্যাঁ, তখন কথা হবে। আমি দেখলাম ও তার পার্ক করে রাখা বুইকটির দিকে হেঁটে যাচ্ছে। আমিও হাঁটা শুরু করলাম আমার ট্রাকের দিকে। গিল্ডা ওর কেবিনে ফিরে যাচ্ছে। এটা আমি মেনে নিতে পারছিলাম না, কিন্তু কি আর করা যাবে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর খোশ গল্প করা সম্ভব নয়। গরম লাগছিল, তাই পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলাম। রুমাল বের করতে গিয়ে দেখলাম আমার পকেটে কিসে যেন কাগজ। বের করে দেখি ওই যে ডিলিনিকে দেওয়ার জন্য পোস্টম্যান দুটো চিঠি আমার হাতে ধরে দিয়েছিল, ওগুলো। আমি তো ভুলেই গিয়েছিলাম। গিল্ডা ওর বইকে চড়ে বসেছে। দৌড়ে গেলাম ওর কাছে। এই চিঠিগুলো দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, গতকাল এসেছে। এক নজর দেখে চিঠি দুটো ব্যাগে ভরে রাখল সে। ধন্যবাদ। আমরা একে অপরের দিকে তাকালাম। ওর চোখ মুখ ভাবলেশীন দেখে কেন যেন আমার ভেতরটা একটু খচমচ করে উঠল। বুইক নিয়ে চলে গেল গিল্ডা। 1 মাস অপেক্ষা করা খুব একটা কষ্টের তা নয়, আর তারপর তো আমাদের সামনে নতুন এক ঝকঝকে জীবন অপেক্ষা করছে। কথা মতো ব্লুজে কেবিনে হাজির হলাম টিভি সেট ফেরত নেওয়ার জন্য। ট্রাক থেকে নামতে গিল্ডাকে দেখতে পেলাম বারান্দায়। আজও কাউবয় শার্ট আর জিন্স পরেছে, কিন্তু ওকে মনমরা লাগছিল। চোখের নিচে খানিকটা কালিও জমেছে। বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। গিল্ডা বলে আমি দৌড়ে গিয়ে জাপটে ধরলাম। আমার বুকে ঠেলা দিয়ে নিজেকে সরিয়ে নিল গিল্ডা। এখানে নয় টেরি। ওর মুখ দেখে বুঝতে পারলাম কিছু একটা গড়বড় হয়েছে। জানতে চাইলাম কি হয়েছে। আমার কাছ থেকে সরে গিয়ে বসল সে। তোমার সাথে কথা বলতে চাই আমি। আমিও বসলাম, কিন্তু কথাটা শুনে ঘাবড়ে গিয়েছি। টেরি, খবর খারাপ। বেশ, বলে ফেলো। আমার কণ্ঠ ফ্যাঁস ফ্যাঁস করে উঠল। কোনো টাকা নেই। অবাক হয়ে ওর দিকে তাকালাম আমি। বলে কি? ওই জিনিসটাই তো চাই আমার। কোনো টাকা নেই? মিস্টার ম্যাকলিন গতকাল এসেছিলেন। উনি ভেবেছিলেন আমি সব জানি। পঙ্গু হওয়ার পর থেকে 2 হাতে ইচ্ছে মতো টাকা উড়িয়ে শেষ করেছে জ্যাক। মিস্টার ম্যাকলিন তাকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু সে ওসব কানে তোলেনি। এই জায়গার ভাড়াও অনেক। ব্যাপারটা হলো, ওর অত টাকা পয়সা ছিল না যতটা আমাকে বলেছিল। আমি আর ভাবতে পারছি না। যে পরিমাণ ঋণ করে গিয়েছে সেসব শোধ করার মতো টাকাই সে রেখে যায়নি। আমি দুঃখিত টেরি, কিন্তু এটাই সত্যি। ধাক্কাটা অনেক বড়। আমার নতুন জীবন শুরু করার ক্ষেত্রে ডিলিনির টাকা হিসেব করেই ছক করেছিলাম। আমি চাই তুমি পুরো ব্যাপারটা বোঝো টেরি। গিল্ডা বলে চলল। আমি আশা করছি না যে তুমি এখনই আমাকে বিয়ে করবে। তোমাকে দেওয়ার মতো আমার হাতে কিছুই নেই। বড় করে ব্যবসা শুরু করার জন্য মূলধন জোগাড় করার আগে আমি চাই না স্ত্রীর কারণে ঝামেলা পোহাও তুমি। তার চেয়ে বরং আমাকে ভুলে যাও। ওহ না, দেখো গিল্ডা, আমি তোমাকে ভালোবাসি। আমরা কিছু একটা করে সামলে নেব। তোমাকে বিয়ে করতে চাই আর তোমাকে বিয়ে করব। আমাদেরকে শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে, এই তো। আমরা এখানে বিয়ে করতে পারবো না, কারণ এখানে বিয়ে করলে আমাদেরকে নিয়ে গুজব ছড়াবে। নিজেকে শক্ত করে গড়ে তুলতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। ঘাড় নাড়িয়ে ভ্রুকুটি করল গিল্ডা। তোমাকে এসব করতে হবে না টেরি, আমি নিজের খেয়াল রাখতে পারবো। আমি উঠে গিয়ে ওর কাছে বসলাম। ওর হাত তুলে নিলাম আমার হাতে। তোমাকে চাই ডার্লিং। হয়তো ডিলিনির টাকা হাতে পেলে নতুন করে জীবন শুরু করতে সুবিধা হতো। যেহেতু সেটা হচ্ছে না, তাই সে আশা বাদ। কিন্তু তুমি আমার সাথে থাকলে ভালো করতে পারবো আমি। আমার পাশ থেকে মুখ ঘুরিয়ে কাঁদতে শুরু করলো গিল্ডা। ব্যাপার খানিকটা মিয়ে গেলেও অবশেষে ওকে পেয়েছি আমি। আর ডিলিনিকে খুন করলাম তো গিল্ডাকে পাওয়ার জন্য। কান্না শেষ করে নিজেকে সামলে নিল ও। তারপর বলল, আমি ভেবে অস্থির হই, যদি সে আত্মহত্যা করে থাকে কিংবা এটা যদি দুর্ঘটনায় হয়ে থাকে, তাহলে কি সে ঋণ শোধ করার জন্য জেনে বুঝে ঘটনাটা ঘটিয়েছে? বাক্যটার পুরোটা আমি শুনেছি ঠিকই, তবে সেভাবে খেয়াল করিনি। কিন্তু শেষের কথাটি মাথায় নাড়া দিল।
চট করে তাকালাম গিল্ডার দিকে। কিসের ঋণ শোধ করার জন্য করেছে, কি বলছো তুমি? সে একটা ইন্স্যুরেন্স পলিসি করেছিল। আমার শরীর শক্ত হয়ে উঠল, বুকের ভেতর হাতুড়ি বাড়ি পড়তে শুরু করেছে। ইন্স্যুরেন্স পলিসি? কিসের পলিসি? তোমাকে তো বলার সুযোগই পাইনি। ইন্স্যুরেন্স করেছিল জ্যাক। মিস্টার ম্যাকলিন গতকাল আমাকে সেটা জানালেন। আমি নিজেও এতদিন জানতাম না। তুমি আমাকে যে দুটো চিঠি দিয়েছিলে তার একটি ছিল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। টিভি সেটের ইন্স্যুরেন্স করেছিল সে। মিস্টার ম্যাকলিন বললেন, পলিসির একটি পরিচ্ছেদে উল্লেখ আছে এই সেটের কারণে সেটটির মালিক দুর্ঘটনায় আক্রান্ত হলে বিমাকৃত অর্থ পাওয়া যাবে। তিনি এও জানালেন তিনি পলিসির অর্থটুকু তুলে নিতে পারবেন, প্রায় $5,000 পাওয়া যাবে। এ অর্থ নিয়ে জ্যাকের যাবতীয় ঋণ শোধ করার পর কোনো একটা চাকরি জুটানোর আগ পর্যন্ত আমার হাতে কিছু টাকা থাকবে। আমার মুখে যদি গিল্ডা কষে একটা চর বসাতো তাতে যতটা খারাপ লাগতো, এই কথাগুলো শুনে আমার তার চেয়ে বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে বুক পেট গুলিয়ে সবকিছু যেন গলার দিকে উঠে আসছে। আমি তো জানতাম না উনি সেটের ইন্স্যুরেন্স করিয়েছেন। আমার কণ্ঠের আওয়াজ শুনে মনে হলো অনেক দূর থেকে কথা বলছি। গিল্ডা বলল, তুমি সেট ডেলিভারি দেওয়ার পর একজন তরুণ এসেছিল কেবিনে, নাম লসন। চাপাচাপি করে জ্যাককে দিয়ে ইন্স্যুরেন্স করিয়ে নিল। আমার মনে পড়ল লসনকে আমি যে লিস্ট দিয়েছিলাম তাতে ডিলিনির নামটাও ছিল। কিন্তু সেটা তো শুধু টিভি সেটের জন্য। তোমার স্বামী তো আর নিজের দুর্ঘটনার কথা ভেবে ইন্স্যুরেন্স করাননি, তাই না? হ্যাঁ, তাই। মিস্টার ম্যাকলিন বললেন এই ইন্স্যুরেন্স টিভির সাথে সাথে এর মালিকের দুর্ঘটনার ব্যাপারটিও কভার করবে। হঠাৎ করে যেন ঠান্ডায় জমে গেলাম আমি। কত বললে? $5,000? হ্যাঁ। আমার পুরো দুনিয়াটা যেন দুলে উঠল। ভয়ে কুঁকড়ে গেলাম আমি, বিহ্বল হয়ে গেলাম। এসবের মানে দাঁড়াচ্ছে আবার একটা তদন্ত হবে। আমি জানি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করে। হলপ করে বলতে পারি শেরিফার ডক্টর যেভাবে মেনে নিয়েছে ডিলিনি দুর্ঘটনায় মারা গিয়েছে, কোম্পানি অত সহজে মানবে না। শতভাগ নিশ্চিত না হয়ে $5,000 দেবে না তারা। আমার জীবন পরিকল্পনা সব এখন ঝুঁকিতে পড়ে গেল এই অবাঞ্ছিত পলিসির কারণে। তাহলে আরেকটা তদন্ত হবে গিল্ডা? এর কি কোনো দরকার আছে? থাক, বিমার অর্থ দাবি না করাই ভালো। কি দরকার? আমার দিকে ছট করে তাকালো গিল্ডা। কিন্তু এতে $5,000 মিলে যেতে পারে। সর্বমোট ঋণ আছে $3,000। বিমার অর্থ আমাকে দাবি করতেই হবে। এই ইন্স্যুরেন্স কোম্পানিদের গোয়েন্দাগুলো কিন্তু খুব ঝানু। ঘটনার শিকড় পর্যন্ত অনুসন্ধান চালাবে এরা। আমি যেরকম ভয় পাচ্ছি সেই ভয় গিল্ডার ভেতরে ঢুকানোর চেষ্টা করলাম। ওরা সহজেই বের করে ফেলবে আমার আর তোমার ভেতর অবৈধ সম্পর্ক ছিল। কিভাবে? তারা তো শুধু এসে জিজ্ঞাসাবাদের রেকর্ড আর ডেথ সার্টিফিকেট নিয়ে যাবে। মিস্টার ম্যাকলিন তো তাই বললেন। টাকা না দিয়ে পার পাবে না। এতটা নিশ্চিত হয়েও না। আমি ইন্স্যুরেন্স কোম্পানিদের স্বভাব সম্পর্কে শুনেছি। টাকা যাতে না দিতে হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন তারা। বাহানা খুঁজে বার করার তালে থাকবে। এরা প্রমাণ করার চেষ্টা করতে পারে মিস্টার ডিলিনি আত্মহত্যা করেছিলেন। তাহলে তাদের আর টাকা দিতে হচ্ছে না। একটা অজুহাত দেখে টাকা না দিলেই হলো। এটাই তাদের কাজ। আর এসব ঘাটাঘাটি করতে গিয়ে বের হয়ে পড়বে আমার আর তোমার সম্পর্কের ব্যাপারটা। তুমি যে তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলে সেটাও খুঁচিয়ে খুঁচিয়ে বের করে আনবে। ব্যাস, ওদের তখন পোয়া বাড়ো। বাড়িয়ে বলছো তুমি? মোটেও না। শত চেষ্টা করেও গলার স্বর নিচে রাখতে পারলাম না, চড়েই গেল। আমার আর তোমার মধ্যে সম্পর্ক আছে এটা নিয়ে যদি গোয়েন্দাদের মনে বিন্দু পরিমাণ সন্দেহের জন্ম হয় তাহলে আমাদেরকে একেবারে খুবলে খাবে ওরা। আমাদের সেই ভুল করা চলবে না। শুধু তাই নয়, বিমার অর্থ পাওয়ার জন্য ওরা আমাদের কোর্টে লড়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দিতে পারে। তখন ওরা এমন কয়েকজন স্মার্ট অ্যাটর্নি তোমার বিপক্ষে লাগিয়ে দেবে যারা তোমার 14 গোষ্ঠীর আতের খবর পর্যন্ত উদ্ধার করে ছাড়বে। আমাকেও হাজির করবে কোর্টে। সব পত্রিকার প্রথম পাতায় আমাদেরকে নিয়ে খবর বের হবে। শেষ হয়ে যাব আমরা। আমার কথাগুলো শুনে এমনভাবে সে আমার দিকে তাকালো যেন আমি একটা বদ্ধ পাগল।
তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কি ব্যাপার? আমাকে যা যা বলেছ এর চেয়েও বেশি জানো নাকি তুমি? না, আমি জাস্ট তোমাকে সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে দিচ্ছিলাম। আমরা বিমার অর্থ দাবি না করি, কেমন? মিস্টার ম্যাকলিনকে জিজ্ঞেস করে দেখতে হবে। ইতিমধ্যে হয়তো দাবির কাগজ পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তাকে একবার ফোন করব নাকি? ইতস্তত করতে লাগলাম। যদি ম্যাকলিন দাবি করেই ফেলে থাকে তাহলে এখন সেটা বাতিল করতে বললে আমাদেরকে সে সন্দেহ করে বসতে পারে। না, থাক, হয়তো তোমার কথাই ঠিক, সমস্যা হবে না এতে। জ্যাকের মৃত্যুর ব্যাপারে আমাকে যা বলেছ সে সম্পর্কে তুমি নিশ্চিত তো? তোমার কথাবার্তা শুনে মনে হয় আমি কোনো অপরাধ করে বসে আছি। এখানে যারা বাস করে তাদের চোখে আমি আর তুমি অপরাধী বটে। আমরা পরকীয়ায় লিপ্ত। এখন দেখো গিল্ডা, বিমার অর্থ দাবি সংক্রান্ত জটিলতা শেষ না হওয়া পর্যন্ত আমি বরং তোমার কাছ থেকে দূরে থাকি। লস অ্যাঞ্জেলসে আমাদের দেখা হলে তখন কারো প্রশ্ন থাকবে না, বুঝেছ? কারণ এখানে থেকে যদি ইন্স্যুরেন্স কোম্পানির গোয়েন্দারা আমাদেরকে একসাথে দেখে ফেলে তাহলে তারা কেসের সমাপ্তি টানতে বিন্দুমাত্র দেরি করবে না। কিন্তু ডার্লিং, আমি তো কিছু বুঝতে পারছি না, আমরা এত ভয় পাচ্ছি কেন? ওর গলায় অধৈর্যের সুর। আমি চেষ্টা করছি যাতে তোমার নাম পত্রিকায় না ওঠে। তোমাকে বিমার অর্থ থেকে বঞ্চিত করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ভালোবাসার ব্যাপারটি সদ্ব্যবহার করতে পারে। বেশ, ঠিক আছে, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তুমি যেহেতু এরকম ভাবো সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তাহলে বিমার অর্থ সংক্রান্ত জটিলতা না মিটে যাওয়া পর্যন্ত তুমি আমার কাছে আসছো না? হ্যাঁ, দুঃখিত গিল্ডা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। দাঁড়ালাম আমি। তুমি হয়তো বুঝতে পারছো না, অন্যরা কিন্তু ঠিক এভাবে চিন্তা করবে যখন আমাদের সম্পর্কের ব্যাপারটি ফাঁস হয়ে যাবে। এই জন্য এত কথা বললাম। ওর কাছ থেকে সরে গেলাম। আমি বরং টিভি সেটটা নিয়ে চলে যাই, কেউ আবার এসে আমাদেরকে দেখে ফেলতে পারে। মিস্টার ম্যাকলিন বলে গিয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানির লোক এসে পরীক্ষা না করা পর্যন্ত টিভি সেট যেন নড়চড় না হয়। সর্বনাশের 16 কলা পূর্ণ হলো এবার। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। বেশ, থাকুক। শোনো গিল্ডা, লস অ্যাঞ্জেলসে গিয়ে কোনো হোটেলে উঠে আমাকে চিঠি লেখো যত দ্রুত সম্ভব। সুইচবোর্ডে বসে থাকা মেয়েটাকে আমি বিশ্বাস করি না। সে সবসময় আড়ি পেতে থাকে। তার চেয়ে বরং চিঠিতে আমাদের যোগাযোগ চলবে, কিন্তু একে অন্যের কাছ থেকে দূরে দূরে থাকবো আমরা। ঠিক আছে টেরি। গুড বাই বললাম তাকে। এতটাই ভয় পেয়েছি যে একটা চুমু দেওয়ার কথাও ভুলে গেলাম। পরের 4 দিন তেমন কিছুই ঘটল না। দিনে ব্যস্ততা থাকার কারণে তেমন অসুবিধা দেখা না দিলেও সমস্যা হয়ে দাঁড়ালো রাতগুলো। 5ম দিন সকালে গিল্ডার একটা চিঠি পেলাম। তাতে লেখা আছে সে এখন লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে রুম নিয়ে থাকছে, চাকরি করছে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মিস্টার ম্যাকলিনের সাথে যোগাযোগ করা হয়েছিল। তারা নাকি সেটটা পরীক্ষা করার জন্য লোক পাঠাচ্ছে। শনিবার সকালে, মানে পরশুদিন এখানে হাজির হবে তারা। আমার কাছে জানতে চাইছে 11টার দিকে ব্লুজে কেবিনে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির লোকদের টিভি সেট দেখাবো কিনা। কার্পেটের নিচে কেবিনে চাবি রেখে গিয়েছে সে। গিল্ডার কথা মতো শনিবার সকাল ঠিক 11টার সময় আমি ব্লুজে কেবিনে গিয়ে হাজির হলাম। 2 মিনিট পরেই গাড়ি আসার আওয়াজ কানে এলো। বারান্দায় এলাম আমি। আমার বুকের ভেতর ধুমাধুম যেন হাতুড়ির বাড়ি পড়ছে। মুখের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পেটে কেমন যেন ঠান্ডা শিরশিরে অনুভূতি হলো। ঝকঝকে একটা গাড়ি এসে ব্রেক কষল আমার ট্রাকের পেছনে। চওড়া কাঁধের এক নিগ্র, বয়স 32 কিংবা 33 হবে। চেহারা দেখতে খারাপ হলেও সেখানে কৌতুকের ছাপ আছে। গাড়ি থেকে নামলো সে, পা রাখল বারান্দার সিঁড়িতে। আপনি মিস্টার রিগান? হ্যাঁ। হাত বাড়িয়ে দিল সে। হাত মেলালাম দুজন। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো মিস্টার রিগান। আমি স্টিভ হারমাস, ন্যাশনাল ফিডেলিটি থেকে এসেছি। কাজের ব্যাপারটা জানেন তো? মিসেস ডিলেনির অ্যাটর্নি বললেন আপনি আমাকে দুর্ঘটনার জন্য দায়ী টিভি সেটটা দেখাবেন। যাক বাবা, এই ব্যাটা ঘটনাকে দুর্ঘটনা বলছে। একটু স্বস্তি পাওয়া গেল। লাউঞ্জে নিয়ে এলাম তাকে। এই যে ওটা।
টিভি সেট যেখানে ছিল দেখিয়ে দিলাম। বিভিন্ন দিক থেকে সেটটিকে পর্যবেক্ষণ করে বসল সে। ইশারায় আমাকেও বসতে বলল। এই দাবি সংক্রান্ত বিষয়টি আমাদেরকে বেশ ভোগায়। সবসময় আমাদের উপর তর্জন গর্জন চলতে থাকে। একটু খেয়াল করলে আপনিও শুনতে পাবেন। কিসের তর্জন গর্জন? ম্যাডক্স নামের এক ব্যক্তি আমাদের দাবি সংক্রান্ত বিভাগটি পরিচালনা করে। ব্যাটা একেবারে নচ্ছাড়। যে ধরনের দাবি উত্থাপিত হোক না কেন, সে একদম গা ঝেড়ে দিয়ে ব্যাপারটাকে পরীক্ষা নিরীক্ষা করে। সবগুলো কেস এই পদ্ধতিতেই শেষ করে সে। বছরে 20 থেকে 30,000 দাবি উত্থাপিত হয়ে থাকে। এর মাঝে 2% বা তার চেয়েও কম কেস ভুয়া বলে প্রমাণিত হয়। অন্য কোনো গোয়েন্দা ওই কেসে তদন্তে নামার আগেই আমাদের ম্যাডক্স ভবিষ্যৎবাণী করে বসে থাকে। ইনস্টিংক্টের উপর ভিত্তি করে কথা বলে সে। আর এ পর্যন্ত প্রতিবারই তার কথা ফলে গিয়েছে। আধবোঝা চোখে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে বলল, এমন এক দিন কবে আসবে যেদিন ওই ব্যাটার ভবিষ্যৎবাণী ভুল হবে? ওর একটা ভুল হলে আমি ওটা নিয়ে ওর গলায় ঠেসে ধরার সুযোগ পাব। চেহারায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আমি চুপচাপ এসব কথা শুনছিলাম। এই কেসকে ম্যাডক্স ভুয়া মনে করে। আমার উপর বিষয়টি সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব পড়েছে। এই কেসে কি সমস্যা? প্রশ্ন করলাম আমি। ম্যাডক্সের ভাষ্যমতে টিভি সেটের কভারেজ বিক্রি করা শুরু করার পর থেকে আমরা এ পর্যন্ত প্রায় 20,000 পলিসি করেছি। সেই রেকর্ড বলছে আমরা ব্যক্তিগত দুর্ঘটনা সংক্রান্ত কোনো ব্যাপারে অর্থ প্রদান করব না। আবার দাঁত বের করে হাসল সে। যে ছেলেটি এই এলাকায় এসে পলিসি বিক্রি করেছে সে নিজে মাতব্বরি করে পয়েন্টটি ঠুকে দিয়েছিল যাতে পলিসির বিক্রি বেড়ে যায়। আমরা এর জন্য কোনো টাকা দেব না। কিন্তু দেখা যাচ্ছে এই কেসে আপনাদের টাকা দিতেই হবে। স্ট্রাক করল সে। হয়তো আপনার কথা ঠিক, কিন্তু আমি ম্যাডক্সের সাথে একমত হতে বাধ্য হচ্ছি, কারণ এই কেসটার জন্য আমরা 20,000 ফাইল ঘেটে উপযুক্ত ফাইলটি বের করেছি। যদি স্বাভাবিক ফাইল হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু না, ঘটনা তো অস্বাভাবিক। এই পলিসির বয়স তো মাত্র 5 দিন। যিনি এই পলিসি করিয়েছিলেন, পলিসির কাগজ আমাদের অফিসে পৌঁছানোর আগেই ওনাকে সমাহিত করা হয়েছে। তার চেয়ে বড় কথা হলো সমাহিত করা হয়েছে কোনো পোস্টমর্টেম ছাড়াই। আর ইন্স্যুরেন্স কোম্পানি এই অজুহাতটিকে শক্ত করে উপস্থাপন করে অর্থপ্রদানের ব্যাপারটি এড়িয়ে যেতে চাইবে। ম্যাডক্স তো তাই করছে। কথাবার্তা কেমন যেন লাগছে, বললাম আমি। হেসে উঠল হারমাস। সেটের কাছে গিয়ে ক্যাবিনেট খুলে উঁকি দিল। সেট বটে, আপনি ব্যবসা বেশ ভালোই বোঝেন মিস্টার রিগান। আমি কিছু বললাম না। আচ্ছা, আপনি তো প্রথমে এসে লাশটি দেখতে পান। হ্যাঁ। বিচারকের দেওয়া রিপোর্ট পড়েছি আমি। সাউন্ড কন্ট্রোলের তারের সংযোগে ত্রুটি থাকায় ডিলিন সাহেব এটাকে ঠিক করতে গিয়ে 2টি টার্মিনালকে ছুঁয়ে ফেলেন, তাতেই তিনি শকপ্রাপ্ত হন। হ্যাঁ, সেটাই। সে সেটের উপর ঝুঁকে বসে বলল, কোন টার্মিনাল দুটো ছুঁয়েছিলেন তিনি? আমি তার কাছে গিয়ে টার্মিনাল দুটো দেখিয়ে দিলাম। আচ্ছা, উনি তো আনইনসুলেটেড স্ক্রুড্রাইভার ব্যবহার করেছিলেন। হ্যাঁ, আমি এসে সেটা তার পাশে পড়ে থাকতে দেখেছি। সোজা হয়ে দাঁড়ালো হারমাস। তার কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড ছিল। উনি হুইল চেয়ারে চলাফেরা করতেন, তাই না? হ্যাঁ। স্ত্রীর সাথে বেশ রুক্ষ ব্যবহার করতেন। আর যা শুনলাম, লোকটার স্ত্রী নাকি বেশ খাসা। হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করে দেখালো সে। সব কিছু নাকি সেরকমই ছিল। আমি কিছু বললাম না, তবে সতর্ক আছি। তার সাথে আপনার দেখা হয়েছে? বলল হারমাস। হ্যাঁ। আচ্ছা, ওনাদের কি বনিবনা হচ্ছিল? এই ঘটনার সাথে কি এসবের কোনো সম্পর্ক আছে? যতটা সম্ভব গলা স্বাভাবিক রাখার চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। আমার হাতে অনেক কাজ পড়ে আছে। মিসেস ডিলিনি আমাকে বলেছিলেন আপনাকে সেটটি দেখিয়ে দিতে। দেখিয়ে দিয়েছি, চলি এখন। চেয়ারে গিয়ে বসতে বসতে বলল সে, আরে আস্তে ভাই আস্তে, আমার এসব কথাবার্তা শোনানোর জন্য আপনাকে বসিয়ে রাখা যাবে না, এটা আমি আগে আন্দাজ করে রেখেছিলাম। দেখুন, সেটটা আপনি বানিয়েছেন, লাশও আগে দেখেছেন, এই এলাকা সম্পর্কে আপনার জানাশোনাও ভালো।
তো আপনার সহযোগিতার জন্য কোম্পানির পক্ষ থেকে যদি দিনে 10 বাক্স করে দেওয়া হয় চলবে? ইতস্তত করলাম আমি, কিন্তু এটাও বুঝতে পারছি আমি যদি প্রস্তাবে রাজি না হই সে হয়তো অন্য কাউকে নিয়ে আসবে। আর আমি যদি রাজি হই পুরো তদন্ত জুড়ে উপস্থিত থাকতে পারবো। তদন্ত কোন দিকে মোড় নিচ্ছে সেটা সম্পর্কে সজাগ থাকার সুযোগ পাব। চলবে, রাজি হলাম আমি। হারমাস দুটো 10 বাক্সের নোট দলা পাকিয়ে ছুঁড়ে দিল আমার কোলে। আপনি বলতে পারেন তাদের বনিবনা হচ্ছিল কি না? প্রশ্নটি আবার করল সে। আমি যতদূর জানি তারা বেশ ভালোই ছিলেন, কিন্তু আমি তাদেরকে খুব একটা একসাথে থাকতে দেখিনি। মনটা দুরু দুরু করছে। যদি এবারটা জেনে যায় যে গিল্ডাকে নিয়ে আমি ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম। কপাল ভালো, সে আর ওদিকে গেল না। দীর্ঘ সময় ধরে টিভি সেট পর্যবেক্ষণ করে বলল, একটু সাহায্য করুন তো, সেটটার ব্যাক কভার লাগিয়ে দিন। অবশ্যই। সেটের কাছে গিয়ে আমি স্ক্রু টাইট দিয়ে কভার লাগিয়ে দিলাম। হারমাস আমার কাজ দেখল, বলল, হুইল চেয়ারটায় বসবেন প্লিজ। বুকটা ধক করে উঠল। কি করবেন? আমি লোকটা বেজায় আলসে। যেহেতু কাজের বিনিময়ে টাকা দিচ্ছি, তাই টাকাকে উসুল করে নেওয়াটা প্রয়োজন মনে করছি। হুইল চেয়ারে গিয়ে বসতেই কেমন যেন একটা অনুভূতি হলো। ডিলিনি 4 বছর কাটিয়েছে এতে বসে। অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। আচ্ছা, সেটের কাছে গিয়ে ডিলিনি যেভাবে টিভির পেছনের কভার খুলেছিল ওভাবে গিয়ে খুলুন দেখি। কথা মতো টিভি কভারের কাছে গিয়ে একে একে স্ক্রু খুলতে শুরু করলাম। উপরে 2টো স্ক্রু খুললাম কোনো সমস্যা ছাড়াই। বিপত্তি ঘটল নিচের 2টো স্ক্রু খোলার সময়। দেখলাম চেয়ারে বসে নিচের 2টো স্ক্রুর নাগাল পাচ্ছি না আমি। পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু আমি নাগাল পাচ্ছি না, সেহেতু ডিলিনি নাগাল পাওয়ার প্রশ্নই আসে না। আর ডিলিনি যদি টিভির কভার নাই খুলতে পারে তাহলে সে শক খাবে কী করে? মারাত্মক ভুল হয়ে গেছে আমার। নিখুঁত পরিকল্পনার বড় একটা খুঁত ধরা পড়ল এখন। গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন জেমস হ্যাডলিচেজের লেখা একটি রহস্য উপন্যাস শক ট্রিটমেন্টের বাংলা অনুবাদের 4র্থ খণ্ড। এরপরে আসছে 5ম খণ্ড। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও একটি লাইক দিয়ে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব ভালো থাকুন সবাই, এই প্রার্থনা রইল।